ক্রিস্টিয়ানো রোনালদো শেষ ইউরো, এক গোল্ডেন জেনারেশন ছেড়ে আরেক গোল্ডেন জেনারেশন ধরলেন রবার্তো মার্টিনেজ। পর্তুগালের মেইন কে? ব্রুনো ফার্নান্দেস। প্যাভিলিয়নের আজকের শোতে আমরা পর্তুগালের ইউরো দলকে অ্যানালাইজ করার চেষ্টা করব। গত বিশ্বকাপের কোয়ার্টার থেকে বিদায় ও রোনালদোর সঙ্গে মনোমালিন্যের পর স্যাকড হয়েছিলেন ম্যানেজার ফার্নান্দো সান্তোস। সান্তোস পর্তুগালকে ইউরো জিতিয়েছিলেন ঠিক, কিন্তু তার ট্যাকটিক্সের অ্যাকচুয়ালি কোনো ফ্যান খুঁজে পাওয়া যাবে না। পর্তুগালের মতো এত ট্যালেন্টেড, এত ডাইনামিক একটি দল নিয়েও কিভাবে এত বোরিং কনজারভেটিভ ফুটবল খেলতে পারে একটি দল? ওয়েল, সিজনাল এবং পার্মানেন্ট সকল পর্তুগাল ভক্তদের জন্য সুসংবাদ। এক্সাইটিং ফুটবল নিয়ে এই দলের ডাগ আউটে এসেছেন ট্যাকটিক্যাল জিনিয়াস রবার্তো মার্টিনেজ। আচ্ছা, সব টাকলা ম্যানেজারই কি ট্যাকটিক্যাল জিনিয়াস হয়? মার্টিনেজের ইউরো দলে তেমন সারপ্রাইজ নেই। ম্যাথিয়াস নুনেজ নেই ম্যান সিটিতে, তিনি পুরো মৌসুমে অ্যাকচুয়ালি বেঞ্চে থেকেছেন, তো এটা নিয়ে অ্যাকচুয়ালি কারো তেমন সারপ্রাইজ হওয়ার কথা না। রেনাতো সানচেজ নেই, আমরা জানি যে পর্তুগালের হয়ে আগের টুর্নামেন্টগুলোয়, বড় টুর্নামেন্টগুলোয় তিনি দারুণ খেলেছেন, বাট তিনি অ্যাকচুয়ালি ক্লাব ফুটবলে খুবই ভয়াবহভাবে ইনকনসিস্টেন্ট একজন খেলোয়াড়, অ্যান্ড তিনি অলওয়েজ ইনজুর্ড। সো তার না থাকাটাও তেমন অবাক করার মতো কিছু না। এছাড়া মোটামুটি সবাই আছেন। এই দলের প্রায় সকল খেলোয়াড়ই ইউরোপের বড় বড় দলগুলোতে খেলছে। এছাড়া সৌদি প্রো লিগেরও 3 জন খেলোয়াড় আছেন এখানে। রক্ষণে এখনো আছেন 41 বছর বয়সী পেপে, তিনি এখনো পর্তুগালের ডিফেন্সিভ লিডার। সিটি রুবেন ডিয়াস, ইউনাইটেডের দালো, বার্সা ফুলব্যাক কানসেলো বা বার্সা সাবেক ফুলব্যাক সেমেদো, পিএসজি নুনো মেন্ডেস, গোলকিপাররা সহ এই ডিফেন্সের প্রায় সবাই বেস্ট রেটেড খেলোয়াড়। মিডফিল্ডও দারুণ। পালিনা একজন ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 6। আমরা জানি গত গ্রীষ্মে বায়ার্ন মিউনিক তাকে দলে বেড়াতে চেয়েছিল। দলে তার ব্যাকআপ হিসেবে আছেন জোয়াও নেভেস। পিএসজির ভিটেনিয়া এবং রুবেন নেভেস আছেন নাম্বার 8 হিসেবে। আর ব্রুনো ফার্নান্দেস এবং ওটাভিও তাদের অ্যাটাকিং মিডফিল্ডার। ব্রুনোকে বলতে পারেন এই মিডফিল্ডের চিফ অর্কাস্ট্রেটর। যথারীতি এই ফরওয়ার্ড লাইনের নেতৃত্ব দিচ্ছেন CR7, পুরো দলের নেতৃত্বও। বয়স 39 হয়ে গেল, এখনো তিনি দারুণ ফর্মে আছেন। আমরা জানি যে সৌদি প্রো লিগে তিনি মাত্র একটি গোল স্কোরিং রেকর্ড ভাঙলেন। পর্তুগালের জার্সিতেও তিনি দারুণ ফর্মে রয়েছেন। এই অ্যাটাকিং লাইনের বাকি সবাইও বেস্ট ট্যালেন্টেড। লিভারপুলের ডিওগো জটা বা ম্যান সিটির বার্নার্ডো সিলভা, বার্সার জোয়াও ফেলিক্স বা মিলানের রাফায়েল লিয়াও, খুবই ডাইভার্স এবং ডাইনামিক ক্যাপাবিলিটির খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে এই অ্যাটাকিং লাইন আপ। গত বছর ইউরো কোয়ালিফিকেশন শুরুর আগে পর্তুগালের দায়িত্ব নিয়েছিলেন রবার্তো মার্টিনেজ। এরপর তিনি তার দল এবং ফরমেশন নিয়ে প্রচুর এক্সপেরিমেন্টেশন করেছেন। আমরা জানি যে বেলজিয়ামে থাকা অবস্থায় তিনি মূলত 3 অ্যাট দ্য ব্যাক প্রেফার করতেন। এখানেও তিনি শুরুতে 3 অ্যাট দ্য ব্যাক ট্রাই করেছেন, বাট রিসেন্টলি আমরা তাকে দেখতে পাচ্ছি এই 4-3-3 ফরমেশনে কিছুটা সেটেল হতে। যদিও পর্তুগালের ফরমেশন কখনোই ঠিক 4-3-3 থাকে না, তারা কাইন্ড অফ ব্যাক 3-তে চলে যায়। তাদের এই দল মানে দলের স্টার্টিং 11-এ কে থাকবেন এটাও নিশ্চিত না, যেহেতু রবার্তো মার্টিনেজ প্রচুর এক্সপেরিমেন্ট করছেন। বাট কয়েকটা পজিশন আমরা নিশ্চিত। প্রথমত আমরা জানি যে রোনালদো স্টার্ট করছে শিওরলি, তিনি সামনে থাকবেনই। ব্রুনো ফার্নান্দেস মিডফিল্ডের অর্কেস্ট্রেটিং এর দায়িত্বে থাকবেন, তিনি হচ্ছে তাদের বলতে পারেন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বা মূল অ্যাটাকিং মিডফিল্ডার। নাম্বার 6 হিসেবে অবশ্যই থাকবেন পালিনা। পালিনার জায়গায় এখানে দানিলোও খেলতে পারেন। 2 সিবি পজিশনে থাকবেন পেপে এবং রুবেন ডিয়াস। এখানে নুনো মেন্ডেস খেলতে পারেন পিএসজির, এবং গোলকিপার হিসেবে ডিওগো কস্তা। সো মিডফিল্ডে ব্রুনোর পাশাপাশি আরেকজন নাম্বার 8 বা আরেকজন ইনভার্টেড নাম্বার 10 হতে পারেন হচ্ছে বার্নার্ডো সিলভা। বার্নার্ডো সিলভা এই পজিশন বা এই পজিশন, এই দুটার মধ্যে একটা পজিশনে হয়তো খেলবেন। এই উইংয়ে খেলতে পারেন রাফায়েল লিয়াও। এদিকে যদি বার্নার্ডো সিলভা না খেলেন তাহলে ডিওগো জটা খেলতে পারেন, বা জো ফেলিক্স বা অন্য যে কেউ খেলতে পারেন। মার্টিনেজের অধীনে এই ফরমেশন নিয়ে পর্তুগালের খেলার ধরনটা অ্যাকচুয়ালি কেমন হবে? যেটা হয় ইন পজিশন, পর্তুগাল বেশ প্রোয়েক্টিভ ফুটবল খেলার ট্রাই করে। ফার্নান্দো সান্তোসের যে কনজারভেটিভ অ্যাপ্রোচ সেটা থেকে বেরিয়ে এসে তারা অনেক ফাস্ট পেসড অ্যাটাক নির্ভর ফুটবল খেলা শুরু করেছে। তারা যেটা করে, নাম্বার 6 পালিনা বা দানিলো মূলত একজন ডিফেন্ডার, একজন সেন্টার ব্যাক, বাট তাকেও মাঝে মধ্যে নাম্বার 6 হিসেবে খেলান মার্টিনেজ। কারণ তার দলের নাম্বার 6 যেটা করে, দলের পায়ে যখন বল তখন নাম্বার 6 কিছুটা নিচে চলে যান এবং এখানে একটা ব্যাক 3 তৈরি করেন। এবং তাদের যে 2 ফুল ব্যাক তারা ইদার ফ্ল্যাঙ্ক ধরে উপরে ওঠেন অথবা কেউ চাইলে ইনভার্টেড হতে পারেন। অ্যাটাকিং লাইনে যেটা হয়, 2 উইঙ্গার থাকলেও 2 উইঙ্গার অ্যাকচুয়ালি কিছুটা নিচে থাকেন। রোনালদো অ্যাকচুয়ালি তাদের লোন ফরওয়ার্ড হিসেবে থাকে, বাট আমরা জানি যে জটা বা লিয়াও তাদেরও অ্যাকচুয়ালি স্ট্রাইকার হিসেবে খেলার মতো অ্যাবিলিটি আছে, তারাও বেশ অ্যাটাক মাইন্ডেড ফরওয়ার্ড।
সো প্রতি ম্যাচে রবার্তো মার্টিনেজ তার এক্সপেরিমেন্টেশন ধরে রাখলেও পর্তুগাল কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচের পর ম্যাচ জিতে গিয়েছে। তারা ইউরো কোয়ালিফায়ারে 10 ম্যাচের মধ্যে 10টি ম্যাচেই জয় পেয়েছে। এই 10 ম্যাচে তারা 36টি গোল করেছে, হজম করেছে মাত্র 2টি গোল। সো বুঝতেই পারছেন পর্তুগাল রেড হট ফর্ম নিয়ে অ্যাকচুয়ালি ইউরোতে আসছে। তাদের দলের তালিসমান আমরা জানি CR7, তিনিও কিন্তু দারুণ ফর্মে রয়েছে। তিনি ইউরো কোয়ালিফায়ারে 10 ম্যাচে 10 গোল করেছেন এবং আমরা জানি সৌদি প্রো লিগে তিনি একটি রেকর্ড ভেঙেছেন, এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড 35 গোল, সেই রেকর্ড তিনি মাত্রই ভাঙলেন। এছাড়া আমরা জানি তিনি অলরেডি ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক, সর্বোচ্চ ম্যাচে অংশগ্রহণ করার মালিক এবং সর্বোচ্চ আসরে অংশগ্রহণ করার মালিক। সেই রেকর্ডগুলো নিশ্চিতভাবে এবার ছাড়িয়ে যাচ্ছেন তিনি। কিন্তু তাকে কি একটি ফিটিং বিদায় দিতে পারবে পর্তুগাল দল? সেটিই দেখার অপেক্ষায় আছে পুরো ফুটবল বিশ্ব।